দেখো ভাবি, আমি অত সব বুঝি না। বিয়ে যদি করতে হয় তোমাকেই করব বলে আমার দেবর সজীব খাটের উপর বসে পড়ল। আমি তার পাশে বসে বললাম, তুমি আমার ভেতর কি পেয়েছো যে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ না? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমার এক কথা, মা যতই আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কবুল বলবো না। দেখো সজীব, আমি তোমার বড় ভাইয়ের বউ, এটা কখনোই সম্ভব না। আমার বড় ভাই বেঁচে থাকলে সম্ভব হতো না, এখন তো আমার বড় ভাই বেঁচে নেই, তাই আমি চাই তুমিও বিয়েতে রাজি হয়ে যাও। আমি যখন সজীবকে কথাগুলো বোঝাচ্ছিলাম তখন সজীবের দরজার বাহির থেকে দাঁড়িয়ে সব কথা শুনছিল আমার ছোট ননদ প্রিয়াঙ্কা। সজীবের কথার উত্তরে আমি আবার সজীবকে বললাম, তুমি চাইলে তো হবে না ভাই, সমাজ বলে একটা কথা আছে। তোমরা যে সমাজের কথা বলো আমি সেই সমাজকে ঘৃণা করি। সমাজের কথায় আমার কিচ্ছু যায় আসে না। আমার এক কথা, যদি বিয়ে করতে হয় তোমাকেই করব। প্লিজ ভাই, একটু বোঝার চেষ্টা করো। আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে, আত্মীয় স্বজনেরা সবাই ছিছি করছে। আমার কথা শুনে সজীব বলল, আমরা কি আত্মীয় স্বজনের খাই না পড়ি? আমি কোনো আত্মীয় স্বজনের ধার ধারি না। যেহেতু বিয়েটা আমার, তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাও আমার। এতক্ষণ ধরে প্রিয়াঙ্কা আমাদের কথাগুলো শুনে এসে এবার আমার শাশুড়ির রুমের দিকে চলে গেল। আমার শাশুড়ি তখন মোবাইলে আমার বাবার সাথে কথা বলছিল। আপনাকে এর আগেও কয়েকবার বলেছিলাম আপনি আসুন আমাদের বাড়িতে। আপনি আজ এই সমস্যা কাল ওই সমস্যা করে আসছেন না। অপর প্রান্ত থেকে আমার বাবা বলল, বেআইন আপনি তো জানেন আমার স্ত্রী অসুস্থ, তার পাশে সবসময় একজন লোক লাগে। এদিকে আমার ছেলে এবং ছেলের বউ দুজনেই চাকরি করে, ওরা কেউই দিনের বেলায় ঘরে থাকে না, তাই আমি ইচ্ছা করলেও যেতে পারি না। আপনাকে তো আগেই বলেছিলাম আপনার বউয়ের সেবা করার জন্য আপনার মেয়েকে নিয়ে যান। আমার ছেলে মারা গেছে আজ 1 বছর, আপনার বিধবা মেয়েকে আমার ঘরে রেখে লাভ কি? আচ্ছা বেআইন, আগামীকাল শুক্রবার আমি অবশ্যই আসবো। ঠিক আছে, তাই আসুন, আল্লাহর ওয়াস্তে এসে আপনার মেয়েকে নিয়ে যান। এখন রাখছি, আসসালামু আলাইকুম বলে আমার শাশুড়ি মোবাইলের লাইন কেটে প্রিয়াঙ্কাকে দেখে বলল, কিছু বলবি? এসে দাঁড়িয়ে আছিস কেন? মা, ভাবি ছোট ভাইয়াকে অনেক বোঝাচ্ছে, কিন্তু ভাইয়া ভাবিকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না বলছে। ঢং দেখে আর বাঁচি না, ওসব তোরা বুঝবি না। আমার মাথার চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি, আমি সব বুঝি। নিশ্চয়ই কবিরাজি করে আমার ছেলেটার মন বশ করে রেখেছে। দাঁড়া, এর একটা বিহিত আমি করছি বলে আমার শাশুড়ি খাট থেকে নেমে সজীবের রুমের দিকে চলে আসলেন। তখনও আমার দেবর সজীবকে আমি বোঝাচ্ছিলাম, ভাই এমন করো না, তুমি এমন করলে শাশুড়িমা কষ্ট পাবে। এমন সময় আমার শাশুড়ি এসে বলল, গাছের গোড়া কেটে উপরে জল ঢেলে লাভ নেই। কি দেখিয়ে আমার ছেলেকে পাগল করেছো তা কি আমি বুঝি না মনে করেছো? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে আমার দেবর সজীব বলল, তোমার অত সব বুঝতে হবে না, তুমি এক্ষুনি ঘটককে না করে দাও। যদি আমাকে বিয়ে করাতে চাও তাহলে ভাবির সাথে আমার বিয়ে ঠিক করো। তুই যদি ওকে বিয়ে করিস তাহলে আমার মরা মুখ দেখবি, আর যদি আমার ভাবির সাথে বিয়ে না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। বলে সজীব খাট থেকে নেমে চলে গেল। রাতে আমি আমার মেয়েকে নিয়ে শুয়েছিলাম, কিছুতেই ঘুম আসছে না। সমাজ, আত্মীয় স্বজন সবাই আমাকে দোষারোপ করছে। সবাই ভাবছে সজীবের সাথে আমার অবৈধ সম্পর্কের কারণে আমি আমার স্বামীকে মেরে ফেলেছি, কিন্তু না, সজীবকে বরাবরই আমি আমার ছোট ভাই ভেবে এসেছি। আমার সাথে যে সজীবের কোনো ধরনের সম্পর্ক আছে তাও না। আমি না পারছি সজীবকে বোঝাতে, না পারছি আমার শাশুড়ি মাকে বোঝাতে। আমার স্বামী মারা যাওয়ার পর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর কখনো বিয়ে করব না, স্বামীর ভিটা ছেড়েও যাব না। যে কদিন বাঁচি স্বামীর ভিটাই স্বামীর কবর দেখে বাকি জীবন পার করে দিব। কিন্তু বাদ সাধলো আমার দেবর, তার এক কথা, সে আমাকেই বিয়ে করবে। তাতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউই রাজি না। আমারও যে মত আছে তা কিন্তু নয়, কিন্তু আমি কিছুতেই সজীবকে বোঝাতে পারছি না। রাত এখন প্রায় 2টোর কাছাকাছি, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। সিদ্ধান্ত নিলাম শেষবারের মতো সজীবকে বোঝাবো, অন্তত আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে যেন সে আমাকে ভুলে যায়। আমার শাশুড়ি মেয়ের পছন্দ করা কোনো মেয়েকে যেন সে বিয়ে করে। তাই আমি মেয়ের গায়ের উপর কম্বলটা টেনে দিয়ে আস্তে আস্তে খাট থেকে নেমে সজীবের রুমের দিকে যাচ্ছিলাম। আমি যখন সজীবের রুমের দিকে যাচ্ছিলাম তখন আমার ননদ প্রিয়াঙ্কা বাথরুমে যাওয়ার জন্য বের হচ্ছিল আমার শাশুড়ির রুম থেকে। আমার ননদ প্রিয়াঙ্কা আর আমার শাশুড়ি একই রুমে ঘুমুন। আমার ননদ যে তাদের রুম থেকে বের হচ্ছিল সেটা আমি লক্ষ্য করিনি। সে খেয়াল করলো আমি সজীবের রুমের দিকে যাচ্ছি, তাই সে বাথরুমে না গিয়ে মাকে ডাকার জন্য আবার রুমে ঢুকে গেল। শাশুড়ি মা তখনও ঘুমোচ্ছিলেন। প্রিয়া মাকে খোঁচা দিয়ে ডেকে বলল, মা মা তাড়াতাড়ি উঠো। আমার শাশুড়ি মা গা মোচড় দিয়ে উঠতে উঠতে বলল, কি রে, ঘরে কি ডাকাত পড়েছে? মাঝরাতে ডেকে তুললি কেন? ডাকাত পড়লে তো ধন সম্পদ নিয়ে যেত, এখন তো মান সম্মান নিয়ে টানাটানি পড়েছে। মানে ছোট ভাইয়া ভাবির জন্য কেন পাগল হয়েছে সেটা আজকে তোমাকে হাতে নাতে দেখাবো। কিভাবে দেখাবি? চলো আমার সাথে বলেই সে আমার শাশুড়ির হাত ধরে টেনে সজীবের রুমের দিকে নিয়ে আসলো। তখন আমি সজীবকে ঘুম থেকে তুলে ওর সাথে কথা বলছিলাম, ওকে বোঝাচ্ছিলাম পাগলামি না করার জন্য। এমন সময় দেখলাম আমার শাশুড়ি হাতে তালি দিতে দিতে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা দুজনে চমকে উঠলাম, একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিলাম। আমার শাশুড়ি বলল, বাহ বাহ বাহ, এজন্যই বলি কেন আমার ছেলে তার বিধবা ভাবিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি তখন আমার শাশুড়িকে বোঝানোর জন্য বললাম, মা বিশ্বাস করুন, আমাকে কথা শেষ করতে না দিয়ে আমার
শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলল, তোর ওই পাপ মুখে আমাকে মা ডাকবি না, কাল তোর বাবা আসুক, তারপর তোর একটা ব্যবস্থা করছি বলেই আমার চুলের মুঠি ধরে আমাকে বের করে নিয়ে যাচ্ছিল। পেছন পেছন সজীব যখন মাকে থামানোর জন্য আসছিল, দরজার সামনে আসতেই রুমের বাইরে এসে সজীবের দরজা লক করে দিয়ে বলল, আমি আজ বুঝতে পেরেছি আমার বড় ছেলে কেন মারা গেছে। দেবর ভাবির গোপন প্রেমের বলি হলো আমার বড় ছেলে। এক এক করে সব বের করব, আগে কাল তোর বাবা আসুক বলেই আমাকে নিয়ে চলে গেল। পরদিন আমার বাবা যখন শ্বশুর বাড়িতে আসলো, তখন ড্রয়িং রুমে আমার বাবার সাথে বসে কথা বলছিল আমার শাশুড়ি এবং আমার ননদ প্রিয়াঙ্কা। আমার বাবা বলল, আমি অনেকবার আমার মেয়েকে বলেছিলাম স্বামী যেহেতু মারা গেছে তোর সম্পর্ক মরে গেছে, এই বাড়িতে থেকে আর কি করবি, কিন্তু আমার মেয়ে আমার কথা শুনলো না। কেন শুনবে? আপনার মেয়ে তো তলে তলে আমার ছোট ছেলের সাথে সম্পর্ক করেছে, আমার বড় ছেলেকে মেরে এখন সে ছোট ছেলেকে বিয়ে করতে চায়। আমার বাবা তখন হাত জোর করে বলল, বেআইন সাহেবা দোহাই লাগে আপনার, আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, তবুও এত বড় মিছে অপবাদ আমার মেয়ের নামে দিবেন না। আপনার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেখানে আমার মেয়ের হাত কিভাবে থাকবে? আচ্ছা বাদ দিন, এত সব কথা আমি শুনতে চাই না। আপনি এক্ষুনি আপনার মেয়েকে বাড়ি থেকে নিয়ে যান। ততক্ষণে আমি আমার মেয়ে মৃত্তিকাকে নিয়ে হাতে একটা কাপড়ের ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে আসলাম। আমার মেয়েকে আমার বাবা কাছে টেনে নিল। আমি বললাম, চলো বাবা, চেয়েছিলাম আমি মৃত স্বামীর ভিটায় থাকবো, স্বামীর কবর দেখে দেখে বাকি জীবন পার করে দিব, কিন্তু সেটা আমার কপালে সইল না। সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠল, নাটক একটু কম করো, স্বামীর কবর দেখে বাকি জীবন পার করতে চেয়েছো নাকি দেবরকে নিয়ে সময় কাটাতে চেয়েছো সেটা আমার জানা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বিদায় হও। আমি আর কোনো কথা না বাড়িয়ে শেষবারের মতো শাশুড়িকে পায়ে ধরে সালাম করতে চাইলাম। আমার শাশুড়ি বাধা দিয়ে বলল, সালাম করার দরকার নেই, ভালোই ভালোই বিদায় হলে বাঁচি। শাশুড়িকে আর সালাম করতে পারলাম না। শেষবারের মতো সজীবের রুমের দিকে তাকালাম, তখনও সজীবের রুমের লক খুলে দেয়নি আমার শাশুড়ি। না জানি ছেলেটা কি করছে, খুব ইচ্ছা করছিল একবার গিয়ে দেখি, কিন্তু আমার শাশুড়ি তাতে রাজি হবে না। দুঃখের বিষয়, আমার শাশুড়ি আমার মেয়েটাকে একটি বারের জন্য আদর করে দিল না। মাথায় মিথ্যা অপবাদ নিয়ে আর এক বুক কষ্ট নিয়ে স্বামীর ভিটে ছেড়ে চলে আসলাম। এর 5-6 দিন পরে একদিন বিকালবেলা আমি আর বাবা আমাদের ড্রয়িং রুমে বসে কথা বলছিলাম। এমন সময় আমাদের কলিং বেলটা বেজে উঠলো। বাবা বলল, তোর মাকে দেখতে মনে হয় ডাক্তার এসেছে, তুই বস, আমি দরজাটা খুলে দেখি বলে আমার বাবা দরজা খুলে দিতে চলে গেলেন। আমি বসে বসে আমার দেবর সজীবের কথা ভাবছিলাম। না জানি ছেলেটা এর মধ্যে কি করছে, যেভাবে আমার জন্য উন্মাদ হয়েছিল এখনো কি সেভাবেই আছে, নাকি মা বোনের কথা মেনে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়েছে। আমিও চাই সে যেন অন্য কাউকে বিয়ে করে ফেলে, তাহলে অন্তত আমি মিথ্যা অপবাদের হাত থেকে বাঁচবো। কথাগুলো যখন ভাবছিলাম তখন হঠাৎ করে আমাদের ড্রয়িং রুমে হাজির হলো আমার শাশুড়ি ও আমার দেবর সজীব। সজীবের হাতে একটা রশি, সে সরাসরি আমার সামনে এসে বলল, ভাবি তুমি যদি আজকের মধ্যে আমাকে বিয়ে না করো তাহলে আমি এই রশি দিয়ে গলায় দিব। আমার বাবা এবং আমি ঘটনার আকস্মিকতা কি করব বুঝে উঠতে পারছি না। আমার শাশুড়ি আমার হাত চেপে ধরে বলল, বৌমা যা হবার হয়ে গেছে, আমি আমার বড় ছেলেকে হারিয়ে ফেলেছি, তাই আর ছোট ছেলেকে হারাতে চাই না। তুমি আসার পর থেকে ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে কিছুতেই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না। শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকেই ওর সাথে বিয়ে দিব। তারপর উনি আমার বাবার দিকে তাকিয়ে বলল, বিআই সাহেব আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে অনেক কটু কথা বলেছি। আমি বুঝতে পেরেছি এখানে আপনার এবং আপনার মেয়ের কোনো দোষ নেই। আমার ছেলে কেন যে তার ভাবিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে না সেটাও আমার বোধগম্য হচ্ছে না। অবশেষে আমি বাধ্য হচ্ছি আমার বড় ছেলের বিধবা বউকে ছোট ছেলের সাথে বিয়ে দিতে। আমার বাবা বলল, আপনি যা ভালো মনে করেন তাই করুন, এখানে আমার বাধা দেওয়ার কিছু নেই, আপনারা বসুন, আমি মৃত্তিকাকে নিয়ে আসি বলেই বাবা আমার মেয়ে মৃত্তিকাকে আনতে গেল। যথারীতি আমার সাথে আমার দেবর সজীবের বিয়েটা হয়ে গেল। আজ আমাদের বাসর রাত। আমি মৃত্তিকাকে নিয়ে বাসর ঘরে বধূ সেজে বসে আছি। আমার দেবরের এক প্রকার স্বভাবের কারণে আমি তাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু আমার দেবর কেন যে আমার জন্য এত পাগল হলো সেটা আমার জানা হলো না। একটু পরেই দেখলাম আমার দেবর শেরওয়ানি পাগড়ি পরে আমার রুমে ঢুকলো। ঢুকেই আমার পাশে এসে বসলো। আমি কোনো ভনিতা না রেখে তাকে জিজ্ঞাসা করলাম, সজীব তুমি যা চেয়েছো তা তো হয়েছে, এবার আমার একটা প্রশ্নের উত্তর দিবে, বলো আচ্ছা তুমি কেন আমাকে বিয়ে করার জন্য এত উতলা হলে? তখন সজীব কাঁদো কাঁদো গলায় বলল, ভাবি আমি তোমার জন্য পাগল হয়ে তোমাকে বিয়ে করিনি, তাহলে শুধু আমার ভাতিজির ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাকে বিয়ে করার জন্য এত পাগলামি করেছি। মৃত্তিকার ভবিষ্যতের কথা চিন্তা করে মানে? দেখো ভাবি, তোমার এখনো তেমন বয়স হয়নি, এখন হয়তো বা তুমি আমার বড় ভাইয়ের ভালোবাসায় তার ভিটে মাটি ছেড়ে যেতে চাচ্ছ না। এমনও তো হতে পারে তোমার মন পাল্টে গিয়ে পরিবারের সবার চাপে অন্য কারোর সাথে যদি তোমার বিয়ে হয়ে যায় তখন আমার ভাতিজির ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তোমার সেই স্বামী আমার ভাতিজিকে মেনে নাও নিতে পারে, আর মেনে নিলেও সে কখনোই তার নিজের সন্তানের মতো করে আমার ভাতিজিকে মানুষ করবে না। তাই আমার ভাতিজির কথা চিন্তা করে তাকে মানুষের মতো মানুষ করার জন্য তোমাকে আমি বিয়ে করেছি। আশা করি এতে আমার ভাইয়ের মৃত আত্মা শান্তি পাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারাও কি তাই মনে করেন সজীব কি তার বিধবা ভাবিকে বিয়ে করে কাজটা উচিত করেছে? আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।